আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে অবস্থান্তর মৌলসমূহ। অবস্থান্তর মৌল কাকে বলে? কোন ডি-ব্লকভুক্ত মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালটা যদি আংশিক পূর্ণ থাকে, অর্থাৎ D1 থেকে D9 এর মধ্যে যদি ইলেকট্রন থাকে, তাহলে ওই মৌলটিকে অবস্থান্তর মৌল বলা হবে। তাহলে এখানে মোটামুটি তিনটা শর্ত আছে। এই শর্ত তিনটা পালন করার সাপেক্ষে একটা মৌলকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো। শর্তগুলো কি কি? শর্তগুলো হচ্ছে এরকম: দ্বিবলকভুক্ত মৌল হতে হবে, তার একটা সুস্থিত আয়ন হতে হবে, এবং তার ইলেকট্রন বিন্যাস করে ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকতে হবে, অর্থাৎ D1 থেকে D9 পর্যন্ত ইলেকট্রন থাকতে পারবে। তাহলে আমরা এই মৌলটিকে তখনই কেবল এই মৌলটিকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো। ডি-ব্লকভুক্ত মৌল তো খুব সহজে বোঝা যায়, কারণ ইলেকট্রন বিন্যাস করার সময় সর্বশেষ ইলেকট্রনটা যদি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে সেটাকে ডি-ব্লকভুক্ত মৌল বলে, এই বিষয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা হয় যে ওই ডি-ব্লকভুক্ত মৌলের সুস্থিত আয়ন কোনটা বা কোনগুলো সেটা বুঝবো কিভাবে? তো আমরা যদি একটু টেকনিক্যালি যদি বলি, সেটা হচ্ছে যে এই যে স্ক্যান্ডিনিয়াম, তারপর হচ্ছে টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, হ্যাঁ, তারপর হচ্ছে আয়রন, তারপর হচ্ছে কোবাল্ট, নিকেল, কপার এবং হচ্ছে জিঙ্ক। তো শুধু যদি আমরা একটু মনে রাখি এভাবে, তাতেই এনাফ যে স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে একটা সুস্থিত আয়ন হচ্ছে স্ক্যান্ডিনিয়াম 3+, স্ক্যান্ডিনিয়াম 3+, আর জিঙ্কের একটা সুস্থিত আয়ন হচ্ছে জিঙ্ক 2+। এদের আর অন্য কোনো সুস্থিত আয়ন নেই বা অন্য কোনো আয়ন গঠন করে না। কেন নেই, কেন গঠন করে না, সেটা অবশ্য তার ইলেকট্রন বিন্যাস থেকে ব্যাখ্যা করা যায়, তো আপাতত ওদিকে যাইতে চাচ্ছি না। আর এছাড়া বাকি যতগুলো এখানে মৌল তোমরা দেখতে পাচ্ছ, সবাই কিন্তু এই টাইটেনিয়াম 3+, এইটা হচ্ছে স্থিতিশীল আয়ন। শুধু এইখানে কপার যে আছে, কপারের আয়নগুলো হচ্ছে কপার 2+ এবং কপার 1+, আর নিকেলের গুলো একটু নিকেল 2+ এবং হচ্ছে নিকেল 4+। আর তাছাড়া প্রায় সবগুলো মৌলের তোমরা টাইটেনিয়াম 3+, যেমন হলো ভ্যানাডিয়াম 3+, ক্রোমিয়াম 3+, ম্যাঙ্গানিজ 3+। ম্যাঙ্গানিজ 3+টা একটু অস্থিতিশীল, এর চেয়ে বরং Mn2+ এবং Mn4+ বা Mn6+ বা Mn7+ এগুলো সবচেয়ে বেশি স্থিতিশীল। তো এতগুলো যদি তোমরা যদি মনে রাখতে না চাও, তাহলে খুব সংক্ষেপে শুধু একটু মনে রেখো, সেটা হচ্ছে যে স্ক্যান্ডিনিয়াম এবং জিঙ্ক, এই দুইটা মৌলের কেবল একটাই করে জারণ সংখ্যা পাওয়া যায়, সেটা হচ্ছে স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে হচ্ছে স্ক্যান্ডিনিয়াম 3+, আর জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে জিঙ্ক 2+। স্ক্যান্ডিনিয়াম 3+ এবং জিঙ্ক 2+, এই দুইটাই সুস্থিত আয়ন, তাছাড়া কিন্তু আর আয়ন নেই। আর এছাড়া বাকি সবগুলো, যেমন টাইটেনিয়ামে কিন্তু একটা সুস্থিত আয়ন এরকম হতে পারে, টাইটেনিয়াম 4+। এই ডি-ব্লকভুক্ত মৌলগুলো সুস্থিত আয়নে ইলেকট্রন বিন্যাস করে যদি দেখা যায় যে ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকে, তখন তাকে অবস্থান্তর মৌল বলা হবে। তো যেমন স্ক্যান্ডিনিয়াম হচ্ছে 21 এবং স্ক্যান্ডিনিয়াম 3+, এর যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, স্ক্যান্ডিনিয়াম 3+ এর স্ক্যান্ডিনিয়াম 3+, তাহলে দেখবো আর্গন এই পর্যন্ত হচ্ছে আমাদের 18, আর আমরা লেখার সময় লিখবো 3D পরে 4s2। তো এটা 21 হয়, এখানে যদি আমরা 21 দিই তাহলে কিন্তু আমাদের স্ক্যান্ডিনিয়াম 3+ এর না, শুধু স্ক্যান্ডিনিয়ামের হয়। তো এই স্ক্যান্ডিনিয়াম 3+ এর যদি আমরা যদি লিখতে চাই, তাহলে আমাদেরকে 3টে ইলেকট্রন বের করে দিতে হবে। তো কোন 3টে ইলেকট্রন বের হবে? মূলত এখান থেকে 2টা ইলেকট্রন এবং এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে। তো যদি চলে যায় তাহলে দেখা যাচ্ছে যে স্ক্যান্ডিনিয়ামের ডি অরবিটালে কিন্তু কোনো ইলেকট্রন থাকছে না। ডি অরবিটালে কোনো ইলেকট্রন থাকছে না। তাই স্ক্যান্ডিনিয়াম ডি-ব্লকভুক্ত মৌল, কারণ সবশেষ ইলেকট্রন ডি অরবিটালে এসেছিল, কিন্তু এটা অবস্থান্তর মৌল নয়, কারণ অবস্থান্তর মৌল হওয়ার জন্য তার ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকতে হতো এই সুস্থিত আয়নটার। একইভাবে যদি আমরা যদি জিঙ্কের ক্ষেত্রে একটু বলি, জিঙ্ক এটা হচ্ছে 30, এইটার ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে আর্গন এই পর্যন্ত হচ্ছে 18, আর আমরা বলবো 3D পরে 4s2, 18 2 হচ্ছে 20, আর এখানে হচ্ছে আমাদের 10, মোট হচ্ছে 30। এখন স্ক্যান্ডিনিয়াম যেভাবে আমরা ব্যাখ্যা করলাম, স্ক্যান্ডিনিয়ামের সুস্থিত আয়ন স্ক্যান্ডিনিয়াম 3+, একইভাবে জিঙ্কের ক্ষেত্রে আমরা চিন্তা করবো জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাসটা কেমন। তো আমরা যদি দেখি তাহলে দেখবো যে এই জিঙ্ক যদি 2+ হতে হয়, অর্থাৎ এখানে যদি 2+ হতে হয়, তাহলে 2টি ইলেকট্রন ত্যাগ করতে হবে। কোন 2টি ইলেকট্রন ত্যাগ করবে? এই যে এখানে যে 2টি ইলেকট্রন আছে, এই 2টি ইলেকট্রন ত্যাগ করবে।
এই দুইটি ইলেকট্রন যদি ত্যাগ ত্যাগ ঘটে তাহলে দেখো এই 3D তে কিন্তু পুরা 10টা ইলেকট্রন থাকে। ইলেকট্রন যেমন শূন্য হওয়া যাবে না, অন্যতে ইলেকট্রন কিন্তু একদম পরিপূর্ণ হওয়া যাবে না ডি অরবিটালের। হ্যাঁ, এখানে এইটা না হয় বরং D1 থেকে D9 এর মধ্যে ইলেকট্রন থাকতে হবে, তাহলে আমরা তাকে অবস্থান্তর মৌল বলতে পারবো। তা এই জন্য আমাদের স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক এই দুটো অবস্থান্তর মৌল নয়, তাছাড়া বাকি সবগুলো কিন্তু আমাদের অবস্থান্তর মৌল। এখন তোমাদের মনে হতে পারে যে স্যার তাহলে টাইটেনিয়াম 4+ অবস্থান্তর মৌল কিনা আমাকে একটু বুঝায় বলেন দেখি। একটা বিষয় হচ্ছে যে একটা মৌলের যদি একাধিক সুস্থিত আয়ন থাকে তাহলে ওই মৌলটার যে কোনো একটা আয়ন যদি এই শর্ত পালন করে তাতেই কিন্তু তাকে অবস্থান্তর মৌল বলা যাবে। যেমন টাইটেনিয়ামের ক্ষেত্রে টাইটেনিয়াম 3+ এবং টাইটেনিয়াম 4+ দুইটাই সুস্থিত, কোনো সন্দেহ নাই, দুইটাই সুস্থিত। তো আমরা যদি টাইটেনিয়াম 4 এর আলোকে যদি বিবেচনা করি তাহলে কিন্তু আমরা দেখবো যে আমাদের ডি অরবিটাল আবার কিন্তু শূন্য হয়ে যাবে। টাইটেনিয়াম 4+ এর ক্ষেত্রে আমরা দেখবো যে আর্গনের পরে আমাদের ডি অরবিটাল আবার কিন্তু শূন্য হয়ে যাবে, যেভাবে স্ক্যান্ডিয়াম 3+ এর ক্ষেত্রে হয়েছিল। তাই আমরা টাইটেনিয়াম 4+ এর আলোকে আমরা টাইটেনিয়ামকে অবস্থান্তর মৌল বলবো কিনা সেই বিষয়ে আমরা চিন্তা করতে পারি না, বরং আমাদেরকে তখন এইটা চিন্তা করতে হবে যে এখানে দেখো টাইটেনিয়াম 3+ যে আছে এর ইলেকট্রন বিন্যাসটা যদি করো তাহলে আর্গনের পরে, হ্যাঁ, আর্গনের পরে এই 3D অরবিটালে এখনো কিন্তু একটা ইলেকট্রন থাকবে। যেহেতু 3D এর পরে একটা ইলেকট্রন থাকছে টাইটেনিয়াম 3+ এর ক্ষেত্রে, তাই টাইটেনিয়ামকে কিন্তু অবস্থান্তর মৌল বলা যাবে। তো এইটা আসলে কেন হলো, এইটা হওয়ার একটা মূল কারণ হচ্ছে যে স্ক্যান্ডিয়ামের একটাই শুধু সুস্থিত আয়ন, কিন্তু টাইটেনিয়ামের একাধিক সুস্থিত আয়ন। তো টাইটেনিয়ামের যেহেতু একাধিক সুস্থিত আয়ন, তাই টাইটেনিয়াম 4 এর ক্ষেত্রে হয়তো বা শর্তটা পালন হচ্ছে না, কিন্তু টাইটেনিয়াম 3+ এর ক্ষেত্রে ঠিকই কিন্তু শর্তটা পালন হচ্ছে। অর্থাৎ একাধিক যদি সুস্থিত আয়ন থাকে তাহলে যে কোনো একটা আয়ন যদি এই শর্তটা পালন করতে সমর্থ হয় তাহলে ওই মৌলটাকে অবস্থান্তর মৌল বলা যাবে।